তিনটি অসমান দৈর্ঘ্যের পিলারে তিনটি মাকড়সা ওঠার চেষ্টা করে, কিন্তু প্রতিটি মাকড়সা একবারে ঠিক যতটা উঠে তার থেকে কিছুটা নিচে নেমে যায়। এই মাকড়সাটিও এই পিলারে এক চান্সে যতটা উঠবে, কিন্তু তার থেকে কিছুটা নিচে নেমে যায়। একই রকম তৃতীয় মাকড়সাটি তৃতীয় পিলারে একবারে যতটা উঠে তার থেকে কিছুটা নিচে নেমে যায়। এবার প্রশ্ন হলো, ৩ টি মাকড়সাকে ৪০ বার সুযোগ দেওয়া হলো। এই ৪০ বার সুযোগে তারা ৩ টি পিলারের টপ অর্থাৎ শীর্ষবিন্দুতে পৌঁছে যায়। বলতে হবে সবচেয়ে ক্ষুদ্রতম দৈর্ঘ্যের পিলার কোনটি? কি দেখে অদ্ভুত মনে হচ্ছে? কঠিন মনে হচ্ছে? লক্ষ্য করো, এই অঙ্কটি আমাদের ইউপিএসসি ভারতীয় সর্বোচ্চ পরীক্ষায় ২০১৭ সালে এসেছিল। তো চলো অঙ্কটির ট্রিক্স এবং অঙ্কটির টেকনিক আমরা দেখে নিই একবার। তো প্রথমে আমরা অঙ্কটি দেখি। Hello guys, welcome back to my Math Target YouTube online classes. Please like, share and subscribe my channel. লক্ষ্য করো, এরকম ধরনের আমরা আজ খুব বেশি নয় ৫টি অঙ্ক দেখব। ভিডিওটি খুব বেশি বড় করব না। কষ্ট করে ভিডিওটি শেষ অবধি থাকো। দেখবে ভিডিওটিতে তোমরা অনেক কিছু শিখতে পারবে। লক্ষ্য করো, এই প্রতিটি অঙ্ক খুবই ইম্পোর্টেন্ট। বিভিন্ন পরীক্ষায় বেশ কয়েকবার এসেছিল। সেই পরীক্ষা থেকে এই কোয়েশ্চেনগুলি নেওয়া। তো চলো আজ প্রথম অঙ্কটি দিয়েই আমরা শুরু করি। প্রথম অঙ্কটি যেটা ইউপিএসসি ২০১৭ সালের পরীক্ষাতে এসেছিল। লক্ষ্য করো, দেয়ার আর থ্রি ডিফারেন্ট হাইট অফ পিলার এ বি সি। তিনটি বিভিন্ন উচ্চতার পিলার এ বি সি। থ্রি স্পাইডার এক্স ওয়াই জেড start to climb on this pillar simultaneously. In one chance, X climb on A by 6 centimeter but slip down 1 centimeter. Y climbs on B by 7 centimeter but slip down 3 centimeter. Z climbs on C by 6.5 centimeter but slip down 2 centimeter. If each of them require 40 chance to reach the top of the pillar, what is the highest of the shortest pillar? অর্থাৎ প্রত্যেকটি মাকড়সাকে ৪০ বার সুযোগ দেওয়া হচ্ছে টপে পৌঁছানোর জন্য, কিন্তু প্রতিটি মাকড়সাই যথাক্রমে এক লাফে যতটা উঠে তার থেকে কিছুটা নিচে নেমে যায়। তো চলো এবার অঙ্কটি আমরা দেখি। লক্ষ্য করো, এই প্রথম মাকড়সাটি প্রথম পিলারে যখন এক লাফে ৬ সেন্টিমিটার উঠে, ৬ সেন্টিমিটার উঠে কিন্তু পরবর্তীতেই সে ১ সেন্টিমিটার নিচে নেমে যায়। অর্থাৎ এই মাকড়সাটি ৬ সেন্টিমিটার উঠে এক লাফে এবং ১ সেন্টিমিটার নিচে নেমে যায়। তাহলে বলো, এক লাফে সে কতটা উঠতে পারে? ৫ সেন্টিমিটার। একই রকম দ্বিতীয় মাকড়সাটি দ্বিতীয় পিলারে এক লাফে ৭ সেন্টিমিটার উঠে, কিন্তু সে ৩ সেন্টিমিটার নিচে নেমে যায়। অর্থাৎ ৩ সেন্টিমিটার নিচে নেমে গেলে এ এক লাফে ৪ সেন্টিমিটার উঠে। অনুরূপভাবে তৃতীয় মাকড়সাটি এক লাফে ও ৬.৫ সেন্টিমিটার উঠে ৬.৫ সেন্টিমিটার, কিন্তু ২ সেন্টিমিটার নিচে নেমে যায়। তাহলে বলো, তৃতীয় মাকড়সাটি এক লাফে যখন ৬.৫ সেন্টিমিটার উঠে এবং ২ সেন্টিমিটার নিচে নেমে গেলে সে এক লাফে ৪.৫ সেন্টিমিটার উঠে। ক্লিয়ার এটুকু? এবার প্রত্যেকটি মাকড়সাকে যদি ৪০ বার করে সুযোগ দেওয়া হয়, লক্ষ্য করো, ৪০ বার যদি সুযোগ দেওয়া হয় তার মানে ইনটু এ ৪০, তাহলে ৪০ বারে সে কতটা লাফাবে? ২০০ সেন্টিমিটার। একে যদি ৪০ বার সুযোগ দেওয়া হয় তার মানে ৪ × ৪০ ১৬০ সেন্টিমিটার। একে যদি ৪০ বার সুযোগ দেওয়া হয় ৪ × ৪০ ১৬০ আর ২০ ১৮০ সেন্টিমিটার। তাহলে কি তোমরা বলবে যে এই দ্বিতীয় পিলারটির হাইয়েস্ট সবচেয়ে কম? যদি এমনটা ভেবে থাকো তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল। তোমরা বলবে, স্যার কেন? ৪০ বার সুযোগ দেওয়া হলো, তাহলে ৪০ বারে তো এ ১৬০ সেন্টিমিটার উঠবে। অর্থাৎ এই পিলারটির সবচেয়ে কম হাইয়েস্ট, কম উচ্চতা। কিন্তু না। লক্ষ্য করো তোমরা, যখন এই মাকড়সাটি শেষবার লাফাবে, শেষবার লাফিয়ে যখন সে টপে পৌঁছাবে তখন কি আরো স্লিপ ডাউন করবে? তখন কিন্তু স্লিপ ডাউন করবে না।
অর্থাৎ শেষ লাফে যখন সে শীর্ষবিন্দুতে পৌঁছে যাবে তখন কিন্তু আর সে নিচে নামবে না। অর্থাৎ ৩৯ বার সে উপরে উঠবে এবং নিচে নামবে। কিন্তু শেষ লাফ যখনই দিবে শেষ লাফ তখন সে টপ অর্থাৎ শীর্ষে পৌঁছাবে আর সে নিচে নামবে। অর্থাৎ প্রত্যেকটি মাকড়সাই তাহলে ৩৯ বার লাফাবে। তাই আমরা প্রত্যেকটি মাকড়সাকে ৩৯ বার সুযোগ দেব। অর্থাৎ প্রথম মাকড়সা যদি ৩৯ বার সুযোগ পায় তাহলে ৩৯ বারে একবারে সে ৫ সেন্টিমিটার লাফায়, তাহলে ৫ সেন্টিমিটার লাফালে ৩৯ বারে সে লাফাবে ১০০, ৫ ৯ ৪৫, ৩ ৫ ১৫ ৪ ১৯, ১৯৫ সেন্টিমিটার। একই রকম দ্বিতীয় মাকড়সাকে যদি ৩৯ বার সুযোগ দেওয়া হয়, এ যেহেতু একবারেই ৪ সেন্টিমিটার উঠতে পারে, তাহলে ৪ সেন্টিমিটার উঠলে ৩৯ সুযোগে সে উঠবে ১৫৬ সেন্টিমিটার। ক্লিয়ার? তৃতীয় মাকড়সাকে যদি ৩৯ বার সুযোগ দেওয়া হয়, তাহলে ৩৯ বারে সে উঠবে ইনটু ৪.৫ সেন্টিমিটার করে। তাহলে এ উঠবে ১৭৫.৫। ক্লিয়ার এটুকু? আচ্ছা। এরপরে লক্ষ্য করো শেষ সুযোগে, শেষ সুযোগে অর্থাৎ শেষ লাফে প্রথম মাকড়সা কিন্তু ৬ সেন্টিমিটার লাফায়। তাহলে শেষ সুযোগে প্রথম মাকড়সা যখন ৬ সেন্টিমিটার লাফাবে তার মানে তখন আরো ৬ সেন্টিমিটার সে উপরে উঠবে। কিন্তু এই শেষ সুযোগে বা শেষ লাফে সে আর নিচে নামবে না। অর্থাৎ টপে পৌঁছালো কত উচ্চতার পিলারে? ২০১ সেন্টিমিটার উচ্চতার পিলারের সে টপ বা শীর্ষবিন্দুতে পৌঁছালো। একই রকমভাবে দ্বিতীয় মাকড়সা শেষ সুযোগে ও ৭ সেন্টিমিটার লাফাবে বা শেষ লাফে ও ৭ সেন্টিমিটার লাফিয়ে টপে পৌঁছাবে। অর্থাৎ সেই পিলারটির উচ্চতা দাঁড়ালো ১৬৩ সেন্টিমিটার। তদ্রূপ তৃতীয় মাকড়সাটি তৃতীয় পিলারে শেষ লাফে সে ৬.৫ সেন্টিমিটার উঠবে। ৬.৫ সেন্টিমিটার উঠলে এ ১৮২ সেন্টিমিটার পিলারের শীর্ষবিন্দুতে পৌঁছালো। এবার বলো যে সবচেয়ে কম উচ্চতার পিলার কোনটি? ১৬৩ সেন্টিমিটার তোমাদের সঠিক উত্তর। চলো অঙ্কটাতে দেখি এবার কোনটি অপশন রয়েছে। লক্ষ্য করো অঙ্কটিতে তোমাদের ১৬৩ সেন্টিমিটার রয়েছে, বি নম্বর অপশনে তোমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটিকে পজ করে আরেকবার দেখে নিতে পারো। চলো দ্বিতীয় অঙ্কটি দেখি। দ্বিতীয় পেজে কি অঙ্কটি রয়েছে? দ্বিতীয় পেজে অঙ্কটি রয়েছে লক্ষ্য করো A can do a piece of work in 20 days while B can in the same work in 30 days. A work alone in 4 days and lived. What days will require to be finish the work? যেটা আরআরবি এনটিপিসি তে পরীক্ষায় এসেছে। অর্থাৎ এখানে এ একটি কাজ ২০ দিনে সম্পূর্ণ করে একই কাজ বি এর সম্পন্ন করতে ৩০ দিন সময় লাগে। এ ৪ দিন করে চলে গেল, বাকি কাজ বি এর করতে কতদিন সময় লাগবে? খুব সহজ অঙ্ক, আমরা ছোটবেলায় পড়ে আসছি, প্রত্যেকে পড়ে আসছি ছোটবেলায় যে এ কোনো একটি কাজ ২০ দিনে যখন সম্পন্ন করে তাহলে ১ দিনে করে ১/২০ অংশ। সেই প্রসেসটাই আমরা এখানেও কাজে লাগাবো। লক্ষ্য করো এ ১ দিনে করে ১/২০ অংশ। তাহলে এ তো ৪ দিন করলো, তাহলে ৪ দিনে করবে কত? ৪/২০ অংশ। ৪/২০ মানে কাটাকাটি করে নিলে ১/৫ অংশ। তাহলে টোটাল কাজটা যখন ১ অংশ ধরা হয়, ১ অংশের মধ্যে ১/৫ অংশ এ করে নিল। তাহলে আর বাকি কাজ কত থেকে গেল? ১ বিয়োগ ১/৫। তার মানে ৫ অক্ষে ৫ বিয়োগ ১ অর্থাৎ ৪/৫ অংশ। এই ৪/৫ অংশ বি করবে। তাহলে বি এর সময় লাগবে ইনটু ৩০ করে দাও। কারণ বি সমগ্র কাজটি যেহেতু ৩০ দিনে সম্পূর্ণ করে তাই ইনটু ৩০। এবার ৫ দিয়ে ৩০ কে ভাগ করে দাও ৬, ৪ ৬ ২৪ দিনে। অর্থাৎ বি এর ওই বাকি অংশ কাজটি করতে সময় লাগলো ২৪ দিন। এটা অপশন বি নম্বরে তোমাদের সঠিক উত্তর। কিংবা এই অঙ্কটিকে তোমরা এইভাবেও দেখতে পারো। লক্ষ্য করো যদি আমি ধরে নেই যে এ ৪ দিনে কাজ করলো যেহেতু ২০ দিনে সম্পূর্ণ করে কাজটি এবং বি
ধরে নেই যে এক্স দিনে বাকি কাজটি সম্পূর্ণ করবে, কিন্তু সে টোটাল কাজটি করতে সময় লাগে 30 দিন। তার মানে দুজনের কাজের পরিমাণ মানেই টোটাল কাজ এক অংশ। ক্লিয়ার এটুকু? এখানে এটাকে কেটে নেই 1/5, তাহলে x/30 ইকুয়ালস টু 1। এই 1/5 এপাশে ট্রান্সফার করে নিয়ে আসবো মাইনাস করে 1/5। তার মানে এটা মাইনাস করলে ৫ একে ৫ বিয়োগ ১ 4/5। ৫ দিয়ে ৩০ কে ভাগ করে দেব ৬। এক্স দিয়ে ক্রস মাল্টিপ্লিকেশন করব, যেটা এক্স ইকুয়াল টু ৪/৬ ২৪ দিনে। একই উত্তর আসছে। বোঝা গেছে আশা করি? কিংবা তোমরা এই অঙ্কটিকে এভাবেও দেখতে পারো। লক্ষ্য করো, অঙ্কটিকে আরেকটা প্রসেসে আমি দেখাচ্ছি যে এ টোটাল কাজটি করে ২০ দিনে, বি সেই কাজটি করতে সময় লাগে ৩০ দিন। তাহলে দুজনের মোট কাজের পরিমাণ কত? আমরা লসাগু করে বের করছিলাম। তোমরা এই সময় কার্যের এই অঙ্কগুলো যদি অসুবিধা হয়, তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওটিতে ক্লিক করে তোমরা সেই ভিডিওটি একবার দেখে নিতে পারো। এ এর ২০ দিন, বি এর ৩০ দিন। টোটাল কাজ আমরা বের করব এই ২০ আর ৩০ এর লসাগু, এলসিএম, যেটা ৬০। ২০-৩০ এর লসাগু ৬০ হবে। এবার এখানে আমরা কাজের এফিসিয়েন্সি বের করব, দক্ষতা বের করব। অর্থাৎ এটা টোটাল কাজ, ৬০ টা হলো টোটাল কাজ। যদি টোটাল কাজ উদাহরণস্বরূপ তুমি ধরে নিতে পারো যে ৬০ টি চেয়ার তৈরি করতে হবে। দুজনকে মিলে ৬০ টি চেয়ার তৈরি করতে হবে। কিন্তু সেই ৬০ টি চেয়ার এ একা যদি তৈরি করে ২০ দিন সময় লাগে, বি যদি একা তৈরি করে তাহলে ৩০ দিন সময় নেবে। তাহলে বলো, এ ২০ দিনে ৬০ টি চেয়ার তৈরি করবে, ১ দিনে সে কয়টি চেয়ার তৈরি করবে? ১ দিনে ৬০ দিয়ে ২০ কে ভাগ করে দাও। ৬০ দিয়ে ২০ কে ভাগ করে দিলে এর এফিসিয়েন্সি ৩, বি এর এফিসিয়েন্সি হবে ২। এটাকে বলা হয় এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। অর্থাৎ একদিনে কে কি পরিমাণ কাজ করে। তার মানে বোঝা গেল এ একদিনে ৩ টি চেয়ার তৈরি করবে, বি একদিনে ২ টি চেয়ার তৈরি করবে। কিন্তু এ একা ৪ দিন কাজ করেছে। তাহলে এ একা যদি ৪ দিন কাজ করে থাকে, তাহলে ৪ দিনে সে কটি চেয়ার তৈরি করবে? ইনটু ৪, অর্থাৎ ১২ টি চেয়ার তৈরি করল। ঠিক আছে? টোটাল চেয়ার আমাদের কটি? ৬০ টি চেয়ার তৈরি করতে হবে। এই ৬০ টি চেয়ার তৈরি করতে হবে। তার মধ্যে এ একা ১২ টি চেয়ার তৈরি করে ফেলল। বাকি চেয়ার তৈরি করতে রয়ে গেল ৪৮ টি। এই ৪৮ টি চেয়ার তৈরি করবে একা বি। কিন্তু বি একা একদিনে ২ টি চেয়ার তৈরি করে। তাহলে বি এর সেই ৪৮ টি চেয়ার তৈরি করতে সময় নেবে ৪৮ ভাগ ২ সমান সমান ২৪ দিন। একই রকমভাবে একটি অঙ্ক ৩ রকম পদ্ধতিতে আমি করে দেখালাম। আশা করি এই অঙ্কটির আর অসুবিধা হওয়ার কথা না। কেমন লাগছে ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আর যদি বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারো, তাহলে তো আরো ভালো। তো চলো পরের ৩ নম্বর অঙ্কটি আমরা দেখে নিই। ৩ নম্বর অঙ্কে বলছে, শ্যাম bought a cell phone and sold it to Ram at 10% profit. Then Ram sell it back to Shyam at 10% loss. What will be Shyam's position to buy the cell phone? যেটা ইউপিএসসি ২০১৭ সালের পরীক্ষাতে এসেছে। অর্থাৎ এখানে অঙ্কটাতে বলছে যে শ্যাম একটি সেল ফোন রামের কাছে 10% লাভে বিক্রি করল। যদি ধরে নেই যে শ্যাম ফোনটি ১০০ টাকায় সে শ্যামের কাছে বিক্রি করল। ১০০ টাকার ফোনটি 10% প্রফিটে বিক্রি করলে সে ১১০ টাকায় বিক্রি করবে। কিন্তু রাম আবার ফোনটি শ্যামের কাছে বিক্রি করতে চায়, কিন্তু সে 10% লসে। তাহলে 10% লস, অর্থাৎ এটাকে আমি মাইনাস দিয়ে ইন্ডিকেট করছি। তাহলে 10% ক্ষতিতে যদি বিক্রি করে ১১০ টাকার ফোনটি, লক্ষ্য করো ১১০ এর 10% ডিভাইডেড 100, এখানকার 0, 0, 0, 0 কেটে দেওয়া গেল। অর্থাৎ ১১ টাকা সে ক্ষতিতে ফোনটি বিক্রি করবে। তাহলে বলো ১১০ টাকার ফোনটি ১১ টাকা ক্ষতিতে যদি বিক্রি করে ফোনটি কত টাকায় বিক্রি করবে? ফোনটি সে বিক্রি করবে ১১০ এর থেকে ১১ টাকা কম, অর্থাৎ যেটার বিক্রয় মূল্য দাঁড়ালো ৯৯ টাকা।
ক্লিয়ার এটুকু? এবার এই ৳৯৯ ফোনটি কে কিনবে? শ্যাম কিনবে। কিন্তু শ্যাম সেই মোবাইলটি দাম কত ছিল শ্যামের কাছে? সেই মোবাইলটির দাম ছিল ৳১০০। তাহলে বলো শ্যামের কি লস হলো? না, শ্যামের লাভ হয়েছে। কত লাভ হয়েছে? শ্যামের লাভ হয়েছে ১০০ মাইনাস ৯৯ অর্থাৎ 1% প্রফিট। 1% প্রফিট শ্যামের টোটাল কেনা-বেচাতে। লক্ষ্য করো অপশন নাম্বার বি তে তোমার সঠিক উত্তরটি রয়েছে। কি বোঝা গেছে আশা করি? তো চলো পরের অঙ্কটি দেখি। ৪ নম্বর অঙ্কে বলছে rupees 100 per square meter to cultivate a triangular plot of site 63 meters, 84 meters and 105 meters. How much will it cost in total in term of money? অর্থাৎ একটা ত্রিভুজাকার জমি আছে যার বাহুগুলি ৬৩ মিটার, ৮৪ মিটার এবং ১০৫ মিটার। ৳১০০ প্রতি বর্গ মিটার হিসেবে এই ত্রিভুজাকার জমিটি চাষ করতে কত খরচ পড়বে? এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। ক্ষেত্রফলকে ১০০ দিয়ে গুণ করলেই অঙ্ক শেষ। কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কিভাবে বের করবে? যার বাহু আছে ৬৩ মিটার, ৮৪ মিটার এবং ১০৫ মিটার। এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ২ টা সূত্র আছে। ১ম সূত্র হলো যদি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয় তার ক্ষেত্রফল আমরা বের করি হাফ ইনটু ভূমি অর্থাৎ বেস ইনটু হাইট। এটা একটা। দ্বিতীয়ত সূত্র বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করি রুট আন্ডার এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি। মনে পড়ে সূত্রটি? এখানে এস হইল ত্রিভুজের অর্ধ পরিসীমা অর্থাৎ ৩ টি বাহুর যোগফলের অর্ধেক। সেটা হলো এস। আর এ বি সি বোঝাবে ৩ টি বাহুর দৈর্ঘ্যকে। এবার তুমি যদি এই সূত্রটি এপ্লাই করো তাহলেও তুমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবে কিন্তু অনেক বড় হয়ে যাবে। ছোট্ট একটা ট্রিক্স আমি বলে দিচ্ছি, অঙ্কটা খেয়াল করো। ৩ টি বাহু বলে দেওয়া আছে ৬৩ মিটার, ৮৪ মিটার এবং ১০৫ মিটার। ভালো করে যদি লক্ষ্য করতে পারো তাহলে এখানে দেখা পাবে যে ৩ টি বাহুই কিন্তু প্রতিটি বাহুই ২১ এর গুণিতক আকারে দেওয়া আছে। অর্থাৎ ২১ দিয়ে যদি আমি কেটে দেই এটা ৩, ২১ দিয়ে যদি এটা কেটে দেই এটা ৪, ২১ দিয়ে যদি এটা কেটে দেই তাহলে হলো ৫। লক্ষ্য করো ত্রিভুজের বাহুগুলি কেমন দাঁড়ালো? ৩ মিটার, ৪ মিটার, ৫ মিটার। কিন্তু ৩ এর স্কয়ার প্লাস ৪ এর স্কয়ার ইকুয়ালস টু ৫ এর স্কয়ার। কারণ সমকোণী ত্রিভুজের বেলায় ৩ তিরিকে ৯ প্লাস ৪ চারে ১৬, ১৬ ৯ যোগ করলে ২৫ যা কিনা ৫ এর বর্গ ২৫। অর্থাৎ এখানে বোঝা গেল যে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে এর বৃহত্তম বাহুর দৈর্ঘ্য যেটা ১০৫ আছে সেটা সবসময় অতিভুজ হবে। তার মানে এটি আমার ভূমি, এটা লম্ব কিংবা এটা ভূমি, এটা লম্ব। লম্ব ভূমি তুমি অদল-বদল করে হিসাব করতে পারো অল্টারনেট ভাবে। তাই এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করব হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি যেটা ৬৩ ইনটু উচ্চতা যেটা ৮৪ এত মিটার স্কয়ার। এবার এখানে হাফ দিয়ে ৮৪ কে ভাগ করে নিলে ৪২ তার মানে ৬৩ ইনটু ৪২ মিটার স্কয়ার। ৬৩ আর ৪২ গুণ করলে দাঁড়াচ্ছে ২, ৬, ৪, ৬ মিটার স্কয়ার। অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল দাঁড়ালো ২৪৪৬ বর্গমিটার। এবার এত বর্গমিটার জমি চাষ করবে কিন্তু বলছে তোমাকে প্রতি স্কয়ার মিটার ৳১০০ হিসাবে খরচ হবে। ৳১০০ পার স্কয়ার মিটার। তাহলে ৳১০০ পার স্কয়ার মিটারে যদি খরচ হয় তাহলে এই টোটাল জমিটা চাষ করতে তার খরচ হবে কস্ট ইন রুপিস 2646 ইনটু 100 তার মানে উত্তর দাঁড়ালো 264600। এটাই তোমাদের অ্যান্সার। লক্ষ্য করো অপশন বি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে।
আশা করি বোঝা গেছে। চলো পরের অঙ্কটি দেখি। একই রকমের অঙ্ক লক্ষ্য করো, এখানেও সেম টেকনিক এপ্লাই করছে, অথচ কোশ্চেনটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এএলপি এক্সামে চলে আসছিল। কি বলছে? হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল উইথ সাইড অফ 65 মিটার, 156 মিটার, 169 মিটার বাই জয়েনিং দ্য মিড পয়েন্ট অফ ইচ সাইড? অর্থাৎ একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, যা কিনা 65 মিটার, 156 মিটার, 169 মিটার ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু যোগ করার ফলে। একটা ত্রিভুজের মধ্যবিন্দুগুলি যদি যোগ করি তাহলে ত্রিভুজটা কেমন হবে? লক্ষ্য করো, এবিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের ৩ টি বাহুর মধ্যবিন্দু যদি আমি যোগ করি, এই মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু এবং এই মধ্যবিন্দু যোগ করলে যে ত্রিভুজটি পাবো, লক্ষ্য করো, এটা, এটা, এটা। এই যে ত্রিভুজটি হইলো, এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমাদের বের করতে বলছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে তখনই যদি তুমি জানো যে এই মধ্যবিন্দু যোগ করার ফলে উৎপন্ন ত্রিভুজটির ক্ষেত্রফল এই বড় ত্রিভুজের ৪ ভাগের ১ ভাগ, অর্থাৎ ১/৪। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রফল তুমি বের করে তাহাকে ৪ দিয়ে ভাগ দিলেই কিন্তু উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল তুমি পেয়ে গেলে। ক্লিয়ার? এবার প্রশ্ন হলো যে বড় ত্রিভুজের ক্ষেত্রফল কি করে তুমি বের করবে, যার বাহু কিনা ৬৫ মিটার, ১৫৬ মিটার ও ১৬৯ মিটার রয়েছে? তাহলে চলো ওই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দেখে নেই প্রথমে কি করে বের করি। আগের টেকনিকটি ঠিক আমরা এখানেও এপ্লাই করব। লক্ষ্য করো, ত্রিভুজের ৩ টি বাহু আছে, ৬৫ মিটার, ৫৬ মিটার, ১৫৬ মিটার, ১৬৯ মিটার। এটাকে যদি আমি একটু রেক্টিফাইড করি, ৬৫ মিটার, ১৫৬ মিটার এবং ১৬৯ মিটার। ভালোভাবে খেয়াল করলে লক্ষ্য করবে যে প্রত্যেকটি বাহু কিন্তু ১৩ র গুণিতক। অর্থাৎ ১৩ দিয়ে যদি এটাকে ভাগ করে দেই ৫, ১৩ দিয়ে ভাগ করলে ১৩ কে ১৩, ২ ২৬, ১৩ দুগুণে ২৬, ১২। এটা ১৩ দিয়ে ভাগ করলে ১৩, ১৩ ১৬৯। এখানেও ঠিক একই জিনিস এপ্লাই করা হয়েছে। ৫ এর স্কয়ার ২৫ প্লাস ১২ র স্কয়ার যেটা ১৪৪ ইকুয়ালস টু ১৩ র স্কয়ার সমান হয় কি? ৫ এর স্কয়ার ২৫ প্লাস এটা ১৪৪, ২৫ আর ১৪৪ যোগ করো, ৪ ৫ এ ৯, ৪ ২ ৬, ১ অর্থাৎ ১৬৯, যেটা ১৩ র স্কয়ারও কিন্তু ১৬৯। অর্থাৎ এই ত্রিভুজটিও একটি সমকোণী ত্রিভুজ। তাই যদি সমকোণী ত্রিভুজ হয়, এই ত্রিভুজের আমরা ক্ষেত্রফল বের করব, এরিয়া বের করব হাফ ইনটু বেস ইনটু হাইট। ক্লিয়ার? তাহলে হাফ ইনটু বেস কোনটা? বেস এখানকার যেকোনো ২ টি বাহুর মধ্যে একটি বাহুকে বেস ধরো, অন্যটি হাইট। কারণ এই বাহুটি সবচেয়ে বড় বাহু, এটা অবশ্যই অতিভুজ হবে। ইকুয়ালস টু হাফ ইনটু বেস, তুমি এই ২ টা বাহুর মধ্যে যেকোনো একটাকে ধরে নাও, ৬৫ ইনটু হাইট হলো তোমার ১৫৬। এবার ৬৫ ইনটু ২ দিয়ে ১৫৬ কে ভাগ করলে ৭ দুগুণে ১৪, ৮ দুগুণে ১৬, অর্থাৎ 78 মিটার স্কয়ার। তাহলে ৬৫ আর 78 ইনটু করলে ৫০৭০ মিটার স্কয়ার। তাহলে প্রথমে যে ত্রিভুজটি দেওয়া আছে সেই ত্রিভুজটির ক্ষেত্রফল দাঁড়ালো ৫০৭০ বর্গমিটার। এবার এই ত্রিভুজকে তুমি ৪ দিয়ে ভাগ করে দাও, উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। অতএব উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল ৫০৭০ ভাগ ৪ সমান সমান যেটা দাঁড়াচ্ছে 1267.5 মিটার স্কয়ার। অর্থাৎ তোমাদের ডি নাম্বার অপশনে সঠিক উত্তরটি রয়েছে। কেমন লাগলো বলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। চলো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও অন্য কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।